This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে এসআইআর শুনানির মধ্যে কি শুধুমাত্র তৃণমূল কংগ্রেস রূপরেখা সাজাচ্ছে তা নয়, কারণ বিজেপির পক্ষ থেকে রূপরেখা সাজানো কাজ শুরু হয়ে গিয়েছে। বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল সন্ধ্যে বিজেপির বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রদীপ্ত। অমিত শাহের এই সফরে ঠিক কোন কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হচ্ছে এবং বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে তার ঠিক কি কি কর্মসূচি রয়েছে? দেখো, অমিত শাহ নির্ধারিত যে কর্মসূচি স্থির হয়েছে তাতে আগামীকাল 7:45 অর্থাৎ সন্ধ্যে 7:45 থেকে 9:15 পর্যন্ত সল্টলেকে বিজেপির যে দপ্তর রয়েছে সেক্টর 5-এ, সেখানে তিনি দুটি বৈঠক করবেন। একটি দলের কোর কমিটির নেতৃত্বের সঙ্গে, অন্যটি নির্বাচন কমিটির বিজেপিতে যেটা রয়েছে তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং পরের দিন অর্থাৎ 30শে ডিসেম্বর সাংবাদিক বৈঠক করবেন। পরবর্তীতে তিনি দলের বাছাই করা নেতৃত্বকে নিয়ে বৈঠকে যেমন ভাবে বসবেন, একই সঙ্গে বিকেল 4:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে দপ্তর রয়েছে কেশব ভবন, সেখানে গিয়ে সমন্বয় বৈঠক করবেন এবং তার পরের দিন তিনি দলের যে জনপ্রতিনিধিরা রয়েছেন মূলত সাংসদ বিধায়কদের নিয়ে তিনি 31শে ডিসেম্বর বৈঠক করবেন এবং বৈঠকের পর একেবারে তার শেষ যে কর্মসূচি রয়েছে সেটা বৃহত্তর প্রেক্ষাপটে তারা করার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে একেবারে মন্ডল থেকে রাজ্য স্তর পর্যন্ত বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। একই সঙ্গে তিনি ইসকন মন্দিরেও তার যাওয়ার কর্মসূচি রয়েছে। এই বৈঠক থেকে তিনি মূলত এসআইআর আবহে দল কিভাবে এগোচ্ছে, কিভাবে দলকে এগোনো উচিত, এই পরামর্শ যেমন ভাবে দেবেন এবং দলকে কোন পথে নির্বাচনের রণকৌশল কি হবে, দল কোন পথে এগোবে, এই সমস্ত বিষয় সম্পর্কেও কিন্তু তিনি অবহিত করবেন দলীয় নেতৃত্বকে। একই সঙ্গে দলীয় নেতৃত্বের কাছ থেকেও শুনবেন এই মুহূর্তে এই রাজ্যে কোথায় জনপ্রতিনিধিদের কোন কাজে সমস্যা হচ্ছে, কিভাবে কাজ করা উচিত, এই সমস্ত বিষয় নিয়েই 2.5 দিনের সফর রয়েছে অমিত শাহ। ধন্যবাদ। দেখো, দীঘার জগন্নাথ মন্দির সূচনার পরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন রাজ্যে তিনি দুর্গাঙ্গন করবেন, আর সেই দুর্গাঙ্গনের শিলান্যাস রয়েছে আগামীকাল নিউ টাউনে। শিলান্যাসের পরেই শুরু হয়ে যাবে দুর্গাঙ্গন তৈরির কাজ। বিস্তারিত জানাবেন সহকর্মী দীক্ষা আমার সঙ্গে রয়েছেন। দীক্ষা, দেখো, 2021 সালে ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির সম্মানে ভূষিত করেছিল ইউনেস্কো বাংলার ঐতিহ্যবাহী দুর্গাপুজোকে এবং তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন, শহীদ মঞ্চ থেকে বলেছিলেন তিনি একটি দুর্গাঙ্গন তৈরির কথা ঘোষণা করেন এবং অগস্টের দ্বিতীয় সপ্তাহে মন্ত্রিসভা সেটাকে অনুমোদন দেয়। সেই অনুযায়ী রাজারহাটে আমরা জানি যে একটা দুর্গাঙ্গন তৈরি হতে চলেছে। তবে এই দুর্গাঙ্গন শুধুমাত্র দুর্গাঙ্গন হিসেবে থাকবে না, সেটা একটা প্রাতিষ্ঠানিক হবে যে প্রতিষ্ঠানের মধ্যে থেকে বলা হচ্ছে যে 261 কোটি 99 লক্ষ প্রায় টাকা বরাদ্দ করা হয়েছে দুর্গাঙ্গন মন্দিরের নির্মাণে। এটা সবে মন্দির নয়, এটা একটা দুর্গা পীঠ হবে যেখানে দুর্গাপুজোর ঐতিহ্য, পৌরাণিক কাহিনী, শিল্পকলা এই সমস্ত প্রদর্শিত হবে। নিউ টাউনের ঠিক ইকো পার্কের পাশে যে রামকৃষ্ণ মিশনের জমি আছে তার পাশে এই দুর্গাঙ্গন তৈরি নির্মাণ হওয়ার যে কথা, সেটাই আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শিলান্যাস করবেন। হিডকোর তরফ থেকে এই পুরো কাজটি করা হবে। ধন্যবাদ। এসআইআর শুনানি নিয়ে আতান্তরে তারকেশ্বরের সাহা পরিবার। আনম্যাপিং এর জেরে বাড়ির পুত্রবধূর ডাক পড়েছে শুনানিতে। মেয়ের ক্যান্সারের চিকিৎসায় মুম্বাইয়ে রয়েছেন। আজ শুনানিতে হাজিরা দিতে পারবেন না গৃহবধূ। ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে নাম, আশঙ্কায় সাহা পরিবার। আমার বৌমা তপস্বিনী সাহা উড়িষ্যার মেয়ে, তো এসআইআর ফর্ম এখানে ভোটার লিস্টে নাম আছে, সেই কারণে এসআইআর ফর্ম আমরা ফিল আপ করেছি। কিন্তু ওর বাবার যে রেকর্ডটা চাওয়া হচ্ছে উড়িষ্যা থেকে, যেহেতু উড়িষ্যায় এসআইআর হয়নি সেই কারণে আমরা 2002 সালের কোনো রেকর্ড পাচ্ছি না। বর্তমানকালের রেকর্ড পেয়েছি, কিন্তু বর্তমানকালের রেকর্ড দিয়ে এসআইআর ফর্মটা জমা হয়েছে, কিন্তু সেটা হিয়ারিংয়ে ডাকা হয়েছে। কিন্তু হিয়ারিংয়ে তপস্বিনী সাহা বলছে যে ক্যান্ডিডেটকে নিজেকেই থাকতে হবে, অন্য কেউ থাকতে পারবে না। কিন্তু তপস্বিনী সাহা আমার বৌমা, আমার নাতনি মানে তার মেয়েকে নিয়ে এই মুহূর্তে টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইয়ের চিকিৎসাধীন। আমার নাতনির ক্যান্সার হয়েছে, যেহেতু 3.5 বছরের বাচ্চা, তার মা ছাড়া থাকতে পারবে না। যে এসআইআরের যে পদ্ধতি, এই পদ্ধতি সম্পূর্ণ ভুল। এত অল্প সময় এটা হয় না। এই যে এত বৃহৎ সংখ্যক, আপনি নিজেই বলছেন 1 লক্ষের ওপর হুগলি জেলাতেই তাদেরকে নোটিশ ধরানো হয়েছে হিয়ারিংয়েতে উপস্থিত হওয়ার জন্য। কি বলছে যে
বাবার টাইটেলের সঙ্গে কোথাও একটা অক্ষর বা তার নিজের নামে এখন যেটা লিখেছে দেখা যাচ্ছে কোথাও দাঁড়ি, আকার, ওকার, হর্ষৌকার এইসব ভুল আছে। তাই এপিক কার্ডটা বানালো কে? নির্বাচন কমিশনার, তার এজেন্সি। তারা তো অর্ধশিক্ষিত, অশিক্ষিত এইসব ব্যক্তিদেরকে টেন্ডার দিয়েছে, সেই টেন্ডারেতে তারা ভুল করেছে, তার জন্য জনগণ কেন দায়ী হবে? আজকে মানুষ দুবেলা ছুটছে পেটের জন্যে, তাদেরকে লাইনে দাঁড়িয়ে তাদেরকে এই হিয়ারিং ফেস করতে হবে।